তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার ইতিহাস অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 18 পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলায় স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারা ও সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। কিভাবে প্রশ্নের উত্তরটা লিখবে দেখে নাও। আর তোমাদের 20 নম্বরের জন্য 600 শব্দর মধ্যে লিখতে হবে, সেক্ষেত্রে 650 বা 550, অর্থাৎ 50 শব্দ কম বেশি হলে অসুবিধা নেই। দেখে নাও, এখানে প্রথমেই তোমাদের ভূমিকা 1905 সালের 16ই অক্টোবর ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন প্রশাসনিক সুবিধার অজুহাতে বাংলা ভাগের যে সিদ্ধান্ত কার্যকর করেন তার বিরুদ্ধে বাংলার বুকে যে স্বতঃস্ফূর্ত ও তীব্র গণজাগরণের সৃষ্টি হয় তা ইতিহাসে স্বদেশী ও বয়কট আন্দোলন নামে পরিচিত। লর্ড কার্জনের মূল উদ্দেশ্য ছিল বাংলার ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করা এবং হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। কিন্তু বঙ্গভঙ্গ রদের দাবিতে শুরু হওয়া আন্দোলন দ্রুত একটি সর্বভারতীয় স্বাধীনতা সংগ্রামের রূপ পরিগ্রহণ করে। এই আন্দোলন কেবল বিদেশি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়নি, বরং স্বদেশী শিল্প, শিক্ষা ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে এক অভূতপূর্ব জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছিল। এবার আছে যে বাংলায় স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারা। বিশিষ্ট ঐতিহাসিকরা তাদের গবেষণায় বাংলার স্বদেশী আন্দোলনের প্রধান 4টি ধারার কথা উল্লেখ করেছেন। সময়ের সাথে সাথে আন্দোলনের গতি প্রকৃতি ও নেতৃত্বের আদর্শগত পার্থক্যের কারণে এই ধারাগুলির উদ্ভব হয়েছে। নরমপন্থী ধারা দিয়ে এই আন্দোলনের সূচনা হয়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণকুমার মিত্র, আনন্দমোহন প্রমুখ নরমপন্থী নেতারা প্রথম দিকে নিয়মতান্ত্রিক আন্দোলনের ওপরে জোর দিয়েছিল। তাদের প্রধান হাতিয়ার ছিল আবেদন নিবেদন, সভা সমিতি, সংবাদপত্রের লেখালেখি এবং ব্রিটিশ পণ্য বর্জন। তারা মূলত চেয়েছিল ব্রিটিশ সরকারের ওপরে নৈতিক চাপ সৃষ্টি করে বঙ্গভঙ্গ রদ করা। এর পাশাপাশি গড়ে ওঠে গঠনমূলক স্বদেশী ধারা। এই ধারার মূল লক্ষ্য ছিল আত্মনির্ভর বা আত্মশক্তি অর্জন। রবীন্দ্রনাথ ঠাকুর, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রমুখ মনে করেন কেবল বিদেশি পণ্য বয়কট করলেই স্বাধীনতা আসবে না, দেশবাসীকে স্বাবলম্বী হতে হবে। এই উদ্দেশ্যে 1906 সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। দেশীয় শিল্পের প্রসারে প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যাল এবং বিভিন্ন স্বদেশী ভাণ্ডার ও তাঁত শিল্পের প্রসার ঘটে। এই ধারার গুরুত্ব বোঝাতে গিয়ে ঐতিহাসিক সুমিত সরকার তার গবেষণায় যথার্থই বলেছেন, স্বদেশী আন্দোলন কেবল একটি রাজনৈতিক সংগ্রাম ছিল না, এটি ছিল বাংলার সাংস্কৃতিক ও অর্থনৈতিক আত্মজাগরণের এক মহৎ প্রয়াস। তারপরে কি, আন্দোলনের তৃতীয় রূপটি ছিল রাজনৈতিক চরমপন্থা বা নিষ্ক্রিয় প্রতিরোধ। অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল, বান্ধব উপাধ্যায় প্রমুখ চরমপন্থী নেতারা নরমপন্থীদের আবেদন নিবেদনের নীতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে প্রত্যাখ্যান করে। অরবিন্দ ঘোষ তার বন্দে মাতরম পত্রিকায় নিষ্ক্রিয় প্রতিরোধের তত্ত্ব প্রচার করেন। তার মতে কেবল বিদেশি বস্ত্র নয়, সরকারি স্কুল, কলেজ, আদালত, আইনসভা এবং ব্রিটিশ উপাধি বর্জন করতে হবে। তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল বঙ্গভঙ্গ রদ নয়, বরং ব্রিটিশ শাসন থেকে পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতা অর্জন। আন্দোলনের শেষ পর্যায়ে আত্মপ্রকাশ করে বিপ্লবী সন্ত্রাসবাদী ধারা। ব্রিটিশ সরকারের চরম দমননীতি, কার্লাইল সার্কুলার জারি করে ছাত্রদের ওপর অত্যাচার এবং নেতাদের কারাদণ্ডের ফলে বাংলার যুব সমাজে এক অহিংস পথ থেকে সরে আসে। তারা মনে করেন অস্ত্রের ভাষাতেই ব্রিটিশদের জবাব দিতে হবে। এই চিন্তাধারা থেকে প্রমথনাথ মিত্র, তারপরে বারীন্দ্র কুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত প্রমুখের নেতৃত্বে অনুশীলন সমিতি ও যুগান্তর দলের মতো গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে ওঠে।
তাদের লক্ষ্য ছিল সশস্ত্র আক্রমণ ও ব্যক্তিগত আত্মত্যাগের মাধ্যমে ঔপনিবেশিক শাসকের মনে ভীতি সঞ্চার করা। এবারে সীমাবদ্ধতা দেখো, আর যেটুকু নোটসটা লেখা আছে এটাই যথেষ্ট, অর্থাৎ এই পারফেক্ট এইভাবেই লিখতে হবে। এর থেকে যদি খুব বেশি বড় করতে চাও, দেখো স্বদেশী আন্দোলনের যে ধারা এটাকে যদি তোমরা বড় করে দেখো, ঠিক আছে, একটা বইয়ে হয়তো তুমি 30 পেজ কেবলমাত্র এই পোর্শনটুকুই লেখা পাবে, তা 30 পেজকে তুমি পরীক্ষায় লিখবে? পরীক্ষাটা মানে কি খুব জ্ঞান আছে বা খুব জ্ঞান পাণ্ডিত্য দেখানোর কিন্তু জায়গা নয়, তোমাকে সংক্ষিপ্ত করে ছোট করে লিখতে হবে এবং তোমাকে 75 মার্কসের পরীক্ষা 75 নম্বরের পরীক্ষার মধ্যে 3টে 20 নম্বরের লিখে আসতে হবে, 3টে 5 নম্বরে লিখে আসতে হবে, অর্থাৎ 75-এ 75ই অ্যান্সার করতে হবে, তাহলেই ভালো নম্বর পাবে। এই নয় দুটো প্রশ্ন খুব বিশাল বড় করে লিখেছো, মানে পাতার পর পাতা লিখে গেছো, এখন আর ওরকম করলে নাম্বার পাওয়া যায় না। এখন মানে যত ভালো লিখবে তত নম্বর ভালো আসবে। দেখো সীমাবদ্ধতায় প্রথমত কি বলা হচ্ছে, বৃহত্তর কৃষক ও শ্রমিক সমাজের অংশগ্রহণের অভাব ছিল এই আন্দোলনে একটি বড় ত্রুটি। আন্দোলনটি মূলত শহরের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী এবং জমিদারদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। জমিদাররা নেতৃত্ব থাকায় সাধারণ কৃষকরা এই আন্দোলনকে নিজেদের স্বার্থ রক্ষার সংগ্রাম বলে মনে করতে পারেনি। তাছাড়া গরিব কৃষকদের পক্ষে সস্তা বিদেশি কাপড়ের বদলে দামি স্বদেশি কাপড় কেনা অর্থনৈতিকভাবে সম্ভব ছিল না, ফলে ব্যাপক গণভিত্তি তৈরি হয়নি। তারপর দ্বিতীয়ত কি বলা হচ্ছে, যে হিন্দু মুসলিম বিভেদ ও সাম্প্রদায়িকতার প্রসার এই আন্দোলনের একটি মর্মান্তিক সীমাবদ্ধতা। নেতাদের অজ্ঞাতেই আন্দোলনে বিভিন্ন হিন্দু ধর্মীয় প্রতীকের অত্যাধিক ব্যবহার করা হয়। শিবাজি উৎসব, গণপতি উৎসব, গঙ্গা স্নান কিংবা কালীর সামনে শপথ নেওয়ার প্রথা অনেক মুসলিমকে আন্দোলন থেকে মানসিকভাবে দূরে সরিয়ে দেয়। ব্রিটিশ সরকার অত্যন্ত সুকৌশলে এই বিভেদকে কাজে লাগিয়ে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠায় ইন্ধন যোগায়। তারপর তৃতীয়ত হচ্ছে একটি সুনির্দিষ্ট ঐক্যবদ্ধ ও সুদূরপ্রসারী সাংগঠনিক কাঠামোর অভাব ছিল। নরমপন্থী ও চরমপন্থীদের আদর্শগত দ্বন্দ্ব 1907 সালে সুরাট অধিবেশনে কংগ্রেসের বিভাজনের মধ্যে দিয়ে চূড়ান্ত রূপ নেয়। কেন্দ্রীয় নেতৃত্বের এই বিভেদ এবং বিকল্প কোনো শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামোর রূপরেখা না থাকায় ব্রিটিশদের তীব্র দমননীতির মুখে আন্দোলনটি ধীরে ধীরে তার প্রাণশক্তি হারিয়ে ফেলে। এবার তোমাদের উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা শেষ করতে হবে, উপসংহারটা আর পড়ছি না, ঠিক আছে। এইভাবে কোটেশন ব্যবহার করবে কিছু, তাহলে ভালো নম্বর পাওয়া যাবে। তারপরে কি আছে দেখো, পরের প্রশ্ন আছে যে বিংশ শতকের প্রথম দশকে ভারতে বিপ্লবী জাতীয়তাবাদের উত্থানের কারণসমূহ আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের 7 সেমিস্টারে যে 5টি ডিএসসিসি পেপার আছে, এই 5টা ডিএসসিসি পেপারের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো প্রথমে কি আছে, প্রথমেই হচ্ছে ভূমিকা। বিংশ শতকের প্রথম দশকে ভারতে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন লক্ষ্য করা যায়। এই সময় নিয়মতান্ত্রিক আন্দোলনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে বাংলার যুব সমাজের একাংশ সশস্ত্র বিপ্লবের পথ বেছে নেয়। ইতিহাসে এই পর্যায়টি বিপ্লবী জাতীয়তাবাদ বা সশস্ত্র বিপ্লবী আন্দোলন নামে পরিচিত। 1902 সালে কলকাতায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বাংলায় যে বৈপ্লবিক চিন্তাধারার সূচনা হয়েছিল 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে তা এক দাবানলের রূপ ধারণ করে। বাংলার এই তরুণ বিপ্লবীদের প্রধান লক্ষ্য ছিল সশস্ত্র অভ্যুত্থান এবং আত্মত্যাগের মাধ্যমে ব্রিটিশ শাসনকে আতঙ্কিত করে ভারত থেকে বিতাড়িত করা। এবার হচ্ছে বিপ্লবী জাতীয়তাবাদের উত্থানের কারণসমূহ। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে কি, নরমপন্থী রাজনীতির ব্যর্থতা। কংগ্রেসের সূচনা লগ্ন থেকে প্রথম 20 বছর নরমপন্থী নেতারা আবেদন নিবেদন ও নিয়মতান্ত্রিক পথে ব্রিটিশদের কাছ থেকে রাজনৈতিক অধিকার আদায়ের চেষ্টা করেছিল, কিন্তু এই নীতির মাধ্যমে ভারতবাসীরা কোনো উল্লেখযোগ্য রাজনৈতিক অধিকার পাননি। নরমপন্থী নেতারা এই নীতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে কটাক্ষ করেন। নরমপন্থীদের এই চরম ব্যর্থতা বাংলার তরুণ সমাজকে গভীরভাবে হতাশ করে এবং তারা বুঝতে পারে যে কেবল যুক্তির মাধ্যমে ব্রিটিশদের মন গলানো সম্ভব নয়, এর জন্য শক্তির প্রয়োজন। তারপর হচ্ছে কি, ব্রিটিশ
পরের পয়েন্ট হচ্ছে ব্রিটিশ সরকারের চরম দমননীতি। সেখানে কি বলা হচ্ছে, বিপ্লবী জাতীয়তাবাদের উত্থানের অন্যতম প্রধান কারণ ছিল ব্রিটিশ সরকারের অমানবিক দমননীতি। স্বদেশী ও বয়কট আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার কার্লাইন সার্কুলার বা পেটলার সার্কুলার জারি করে ছাত্রদের ওপর নির্মম অত্যাচার শুরু করে। বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ নিষিদ্ধ করা হয়, বিভিন্ন জায়গায় নির্বিচারে লাঠিচার্জ করা এবং নেতাদের বিনা বিচারে কারারুদ্ধ করা হয়। সরকারের এই পাশবিক অত্যাচার তরুণদের মনে তীব্র ক্ষোভের সঞ্চার করে। এই পরিস্থিতি প্রসঙ্গে ঐতিহাসিক সুমিত সরকার তার গ্রন্থে যথার্থই বলেছেন যে ব্রিটিশ সরকার প্রকাশ্যে দমননীতি ও পুলিশি অত্যাচার বাংলার সংবেদনশীল যুবকদের অহিংসার পথে ছেড়ে সশস্ত্র গুপ্ত হত্যার পথে পা বাড়াতে বাধ্য করেছিল। তারপর হচ্ছে স্বদেশী আন্দোলনের নেতৃত্বহীনতা ও সীমাবদ্ধতা। পরের পয়েন্ট, স্বদেশী আন্দোলন যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন ব্রিটিশদের দমননীতির কারণে অনেক প্রবীণ নেতা নিষ্ক্রিয় হয়ে পড়েন বা কারাবরণ করেন, ফলে আন্দোলন হঠাৎ করে নেতৃত্বহীন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে যুব সমাজ নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে রাজি নয়। ব্যাপক গণ আন্দোলনের কোনো সঠিক পথ না পেয়ে তারা গোপন বৈপ্লবিক কার্যকলাপে যুক্ত হতে শুরু করে। প্রখ্যাত ঐতিহাসিক বিপানচন্দ্র এই প্রেক্ষাপট ব্যাখ্যা করে লিখেছেন যে বিকল্প কোনো শক্তিশালী সংগঠন ও গণ আন্দোলনের রূপরেখার অভাবেই বাংলার হতাশ যুব সমাজ বাধ্য হয়ে ব্যক্তিগত বীরত্ব ও আত্মত্যাগের পথ বেছে নিয়েছিল। তারপর হচ্ছে হিন্দু পুনরুত্থানবাদ ও আদর্শগত অনুপ্রেরণা। এর বাকি পোর্শনটা তোমরা দেখে নাও এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোট পারচেস করতে চাইছো অবশ্যই জানাবে। তারপর আন্তর্জাতিক ঘটনাবলীর প্রভাব এবং শেষে আছে উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর শেষ করতে হবে।